রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমার আন্তরিক মোবারকবাদ গ্রহণ করবে। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে নবম দশম শ্রেণীর আমরা রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের উপরে একটা টপিক্সের উপরে, গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপরে আলোচনা করব এবং তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা চলে আসছি নবম দশম শ্রেণীর। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের অধ্যায় চতুর্থ অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক্সের উপরে আমরা আজকে আলোকপাত করব। আমাদের টপিক্সটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটাকে আমরা বলবো পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস, তাই না? পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো রয়েছে তাদের কিছু কিছু তোমার ধর্ম রয়েছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এই যে টোটাল তোমার 6টা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য বা ধর্মগুলোকে আমরা বলবো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তাই না? এবং এই অধ্যায়ে আমরা যদি গুরুত্বপূর্ণ টপিক্সের উপর কথাগুলো বলি, প্রথমে কিন্তু আমাদের এই টপিক্সটি কিন্তু প্রথমে চলে আসছে, তাই না? আজকে আমরা ধাতব ধর্ম, অধাতব ধর্ম এবং পরমাণুর আকার, এই 3টা টপিক্সের উপর আমরা আজকে আলোচনা করব এবং নেক্সট যে ক্লাসটা হবে সেখানে কিন্তু পরবর্তী 3টা তোমার ধর্মের উপর কিন্তু আমরা আলোচনা করব। চলো যাওয়া যাক। প্রথমে চলে আসো আমার 1 নম্বরে ধাতব ধর্ম, যেটাকে আমরা বলবো মেটালিক প্রপার্টিজ। যে সকল মৌল মানে আগের যে তোমার সনাতনী ধারায় যে তোমার ডেফিনেশন বা সংজ্ঞাগুলো রয়েছে ওই আলোকে বলছি, চকচকে আঘাত করলে তোমার ধাতব শব্দ হয়, পাশাপাশি তোমার তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাই না? ওই সকল মৌলগুলোকে আমরা বলেছি তোমার কি বলতো ধাতু। তাহলে আগে বলতো যে সকল মৌল তোমার দেখতে চকচকে আঘাত করলে একটা ধাতব একটা শব্দ হবে, পাশাপাশি তোমার কি তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাই না? মানে সনাতন ধারার যে তোমার ডেফিনেশন বা সংজ্ঞা, ওই অনুসারে তোমার সংজ্ঞাকে এইভাবে তোমাকে আলোকপাত করা হতো, চকচকে ধাতব শব্দ, পাশাপাশি তোমার কি বিদ্যুৎ পরিবাহী। আর আধুনিক যে তোমার থিওরি বা ইলেকট্রনীয় যে তোমার থিওরি অনুসারে তোমার এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা বলবো ধাতু। তাহলে আধুনিক সংজ্ঞা অনুসারে কি বলা হচ্ছে, আগে বলতো চকচকে ধাতব একটা শব্দ হবে যদি আমি আঘাত করি এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী। আর বর্তমানে এসে তোমার ইলেকট্রনিক থিওরি অনুসারে বলছে তোমার কি এক বা একাধিক, যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, তাই না? কারণ আমরা জানি প্রত্যেকটা মৌলের মধ্যে সমপরিমাণ ইলেকট্রন, সমপরিমাণ তোমার দেখাচ্ছে প্রোটন রয়েছে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ইকুয়াল টু ইকুয়াল প্রত্যেকটা নিউট্রাল অ্যাটমের মধ্যে। কিন্তু তাহলে যখন এক বা একাধিক মৌল ইলেকট্রন ত্যাগ করে, তাই না? অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলবো, ধাতু বলবো, তাই না? তাহলে আমরা মোটামুটি ধাতুর সনাতনী ধারার যে সংজ্ঞা সেটা জানলাম, আধুনিক ধারার যে সংজ্ঞা সেটা সম্পর্কে কিন্তু আমরা জানলাম। আর আমরা জানি ধাতুর ইলেকট্রন ত্যাগের এই যে ধর্ম, এই যে ক্রাইটেরিয়া, সেটাকে আমরা বলবো তোমাকে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টিজ। তাহলে ইলেকট্রন ত্যাগ করার এই যে প্রবণতা বা এই ধর্মটাকে আমরা বলবো ধাতব ধর্ম। আর যত সহজে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে আমরা ধরে নেব তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে যত সহজে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্মটা তত বেশি। তাহলে মোটামুটি আমরা ধাতব ধর্মের উপরে আমরা আলোকপাত করেছি। ধাতু কাকে বলে সে কথাগুলো, সনাতনী ধারার সংজ্ঞাটা আমরা জানলাম, আধুনিক ধারার সংজ্ঞাটা আমরা জানলাম, ধাতব ধর্ম কাকে বলে সেটা আমরা জানলাম। আর ধাতব ধর্ম কত বেশি হবে, অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে আর প্রত্যেকটা মৌলের ধাতব ধর্ম তোমার তত বেশি, তাই না? দুইটা মৌলের মধ্যে যদি একজন সহজে তোমার কি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই দুজনের মধ্যে যদি আমরা কম্পেয়ারটা করি, তার তুলনাটা করি, তাহলে আমরা বলবো যে যত তাড়াতাড়ি বা যত ইজিলি তোমার ইলেকট্রন ত্যাগ করতে পেরেছে তার ধাতব ধর্মটা তত বেশি। আমরা একটা এক্সাম্পল চলে আসি লিথিয়াম, তাই না? যেটা বর্তমানে যে তোমার মোবাইলের যে ব্যাটারিগুলো তোমার লিথিয়ামের তৈরি। আর এই যে লিথিয়ামের আমার অ্যাটমিক যে নাম্বারটা হচ্ছে তোমার 3, আমি সাজাই
ফার্স্ট অরবিটে তোমার দুটো ইলেকট্রন, লাস্ট অরবিটে আমার একটা ইলেকট্রন, তাই না? তাহলে আমরা কিন্তু জানি শেষ কক্ষপথে যাদের একটা দুইটা তিনটে ইলেকট্রনগুলো তারা কিন্তু তোমার কি হচ্ছে তোমার বলকীয় ধাতু, এবং তারা কিন্তু শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকলে তারা সহজে কী করতে পারে তোমার বলতো ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেল তোমার কি বলতো লিথিয়াম আয়ন। তাই লিথিয়াম একটা ইলেকট্রন তোমার ত্যাগ করে হয়ে গেল লিথিয়াম আয়নে। আর একইভাবে যদি আমরা সোডিয়ামের কথাটা বলি তার অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 11। তাহলে আমরা সাজাবো ফার্স্ট অরবিটে 2, সেকেন্ড অরবিটে 1, 8, লাস্ট অরবিটে তোমার কি 1। তাহলে শেষ কক্ষপথে লাস্ট একদম অরবিট বা শেষ কক্ষপথে আমার একটা ইলেকট্রন, তাহলে সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাবে সোডিয়াম আয়ন, তাই না? এই হচ্ছে আমার ধাতব ধর্মের উপরে। এবার আমরা চলে আসবো তোমার কি অধাতব ধর্ম, যেটাকে আমরা বলবো নন মেটালিক প্রপার্টিস, তাই না? যে সকল মৌল আগে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোকে আমরা জাস্ট শুধু একটা উল্টিয়ে দেব। আগে আমরা ধাতুর ওখানে বলেছি সনাতনী ধারায় চকচকে, তাহলে অধাতু বলবো চকচকে নয়, আর আঘাত করলে শব্দ হয়, আর এখানে বলবো শব্দ হবে না। আর ওখানে বলেছি তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আর এখানে বলবো তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, কুপরিবাহী। অর্থাৎ এখানে যে 1 নম্বর ধারায় যে সংখ্যাগুলোর মধ্যে আমরা ইয়েস ইয়েস বললাম, এখানে বলবো নো নো। এবার চলে আসছে আমাদের আধুনিক সংজ্ঞা অনুসারে, এখানে বলেছি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা ধাতু। আর অধাতুর বেলায় আমরা বলবো, আমরা জানি ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, আর অধাতুর হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। তাহলে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যে সকল মৌল ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা কি বলবো? অধাতু বলবো। তাহলে অধাতুর আমরা আগের কাজ যে ডেফিনেশন সংজ্ঞা সেটাও জানলাম, আধুনিক যে মতবাদ সেটাও জানলাম। এবার আসো আমরা ধাতুর ওখানে বলেছি, কিন্তু ধাতব ধর্মের ওখানে ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলে, আর অধাতব ধর্মের এখানে বলবো ও হচ্ছে গ্রহ ত্যাগ, আর ও হচ্ছে আমার গ্রহণ। ইলেকট্রন গ্রহণের ধর্মকে আমরা বলবো অধাতব ধর্ম। আর যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর এখানে আমরা বলেছি ধাতব ধর্মের এখানে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাকে বলবো আমরা ধাতব ধর্ম। অর্থাৎ যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, যে যত বেশি পারে তার ধাতব ধর্ম তত বেশি। আর অধাতুর ক্ষেত্রে যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তার অধাতব ধর্ম তত বেশি। আমরা একটা অধাতুর কথা চলে আসি ক্লোরিন, তাই না? আমার অ্যাটমিক নাম্বার 17, ফার্স্ট অরবিট 2, সেকেন্ড অরবিট 8, লাস্ট অরবিট হচ্ছে আমার 7। শেষ কক্ষপথে যদি 7টা ইলেকট্রন, তার নির্ঘাতভাবে সেই ইলেকট্রন কী করবে? গ্রহণ করবে। তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিনটা হয়ে যাবে ক্লোরিন আয়নে। কেমন আয়ন? ঋণাত্মক আয়ন। আর এখানে ত্যাগ করে হয়েছে আমার ধনাত্মক আয়ন, তাই না? তাহলে এখানে আমরা জানলাম ধাতব ধর্ম এবং তুমি কি অধাতব ধর্ম, তাই না? আশা করি সবাই বুঝতে পেরেছ ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম। এবার আমরা চলে আসব অর্ধধাতু বা বলতে পারি আমার অপধাতু, তাই না? কোনো যে সকল মূল কোনো সময় ধাতু প্লাস কোনো সময় অধাতুর মতো কি করবে? আচরণ করবে। কখনো ধাতু কখনো অধাতু, তাই না? তাকে আমরা কি বলবো? অর্ধধাতু বা বলতে পারি আমার অপধাতু। আর আধুনিক যে ডেফিনেশন, মডার্ন ডেফিনেশন অনুসারে যে সকল মূল কোনো সময় ইলেকট্রন ত্যাগ করতে পারে, আবার কোনো সময় ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? তাহলে ওখানে বলেছি সনাতনী ধারায় কোনো সময় সে ধাতু, আর কোনো সময় সে অধাতু। আর আধুনিক মতামত অনুসারে কোনো সময় সে ইলেকট্রন ত্যাগ করবে, আবার কখনো ইলেকট্রনটা কী করবে? গ্রহণ করবে। এই যে বিপরীতমুখী তার যে তোমার বিহেভিয়ার বা তার যে আচরণ, তাই না? যারা এই ধরনের আচরণগুলো করবে, কোনো সময় ধাতু কোনো সময় অধাতু, অথবা কখনো ইলেকট্রন ত্যাগ করবে কখনো ইলেকট্রন গ্রহণ করবে, এই ধরনের মৌলগুলোকে আমরা বলবো অর্ধধাতু বা অপধাতু।
যেমন জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা চলে আসবো সিলিকন, তাই না? তাহলে আমরা এতক্ষণ আমরা ধাতব ধর্মের উপর কথা বলেছি এবং এতক্ষণ আমরা অধাতব ধর্মের উপর কথা বলেছি। একদম আমাদের আজকে যে লাস্ট যে লেসন সেটার উপর আমরা চলে আসবো পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ, সাইজ অফ অ্যাটম অর অ্যাটমিক তোমার কি রেডিয়াস। আমরা চলে আসো পরমাণুর আকারের সম্পর্কে। যখন আমরা চলে আসি তখন দুটো জিনিস চলে আসে, এক পর্যায়ে জিনিসটা একই পর্যায় এবং একই গ্রুপ। এবার চলে আসো একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, তাই না, অর্থাৎ লেফট টু রাইট পজিশনে আমরা যাই। একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, পরমাণুর আকার এবং পরমাণুর আকার মানে কি পারমাণবিক ব্যাসার্ধ তত কি হতে থাকে বলতো, কমতে থাকে। তাহলে আমরা একটা জিনিস জানলাম, একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব পরমাণুর আকার অথবা তোমার পারমাণবিক ব্যাসার্ধটা ততই কমতে থাকে। এবার আমরা কারণ জেনে আসবো, তাই না? কারণ পারমাণবিক সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়ার অর্থ কি, তোমার যত প্রোটন সংখ্যা বাড়বে আমরা জানি কোনো মূলের প্রোটন সংখ্যাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা, আর পাশাপাশি প্রোটন সংখ্যা যত বাড়বে আমার ইলেকট্রন সংখ্যা তত বাড়বে। আমার পারমাণবিক সংখ্যা বাড়তেছে, বাট কিন্তু আমার অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ কখনো বাড়তেছে না। 2 নম্বর কারণ আসো, নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরের যে অরবিট বা কক্ষপথের যে ইলেকট্রনের মধ্যে কোনটা বাড়বে বলতো, আকর্ষণ বেশি থাকায়। তাহলে নিউক্লিয়াসের প্রোটন প্লাস নিউক্লিয়াসের বাইরের অধিক ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি থাকায় ইলেকট্রনগুলো তোমার কি হবে বলতো, শক্তি স্তর ইলেকট্রনগুলোর শক্তি স্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। অর্থাৎ তাদের মধ্যে যে আগে একটা দূরত্ব বা ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স বা দূরত্বটা তোমার কি হবে বলতো, কমে আসবে। কেন কমে আসবে? আকর্ষণ বেশি থাকার কারণে সে কি করবে পরমাণু নিউক্লিয়াসের প্রোটনটা তোমার শেষ অরবিটে ইলেকট্রনের শক্তি স্তরটাকে তোমার কাছে টেনে নিয়ে আসবে। কাছে টেনে নিয়ে আসার ফলে তাদের মধ্যে যে একটা দূরত্ব ছিল, দূরত্ব তা তোমার কি হবে বলতো, কমে আসবে। তাহলে দূরত্ব যদি কমে আসে পরমাণুর আকারও তোমার কি হবে বলতো, ছোট হবে, তাই না? তাহলে একই পর্যায়ে জিনিসটা আমরা জানলাম তোমার কি বলতো, যতই আমি বাম থেকে ডানে যাব আমার পরমাণুর আকারটা কি হবে বলতো, ছোট হবে। কেন ছোট হবে? দূরত্ব কমে আসবে। কেন দূরত্ব কমবে? কারণ নিউক্লিয়াসের প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে এই যে অধিক সংখ্যক ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি থাকার কারণে তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আসার বিদায় তাদের দূরত্ব কমবে, তাই না? এবং দূরত্ব কমবে বিদায় তাদের পরমাণুর আকারটাও ছোট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসব, এতক্ষণ ছিলাম আমরা একই পর্যায়, এবার আমরা আসব একই গ্রুপে। একই গ্রুপে আমরা যখন আপার টু বিলো অর্থাৎ যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো, ওখানে যে কথাটা বলেছি এখানে বিপরীত কথাটা আমরা বলবো, তাই না? একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচের দিকে যদি আমি নামি তাহলে আমার ওখানে বলে পরমাণুর আকারটা কী হবে বলতো, বৃদ্ধি পাবে। এখানে বলেছি আমরা একই পর্যায়ে বাম থেকে যদি আমি ডানে যাই পরমাণুর আকার আমার কমবে। আর গ্রুপের বেলায় যখন আমরা এসেছি তখন আমরা বলছি একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে নামবো আমার পরমাণুর আকারটা কি পাবে, বৃদ্ধি পাবে। খুবই ইন্টারেস্টিং কিন্তু। চলো আমরা জেনে আসা যাক মূল কারণটা তোমার কি। যেমন আসো প্রথম দিকে আমরা যে কথাগুলো বলেছিলাম, প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে, তাই না, পরমাণুর আকারটা কি হয়েছিল, ছোট হয়েছিল প্রথম দিকে। কিন্তু যতই পরবর্তীতে যত বাইরের দিকে তোমার একটি করে নতুন শক্তি স্তর কী হবে, যুক্ত হবে। কারণ পারমাণবিক সংখ্যা যত বাড়বে আমার একটা করে অরবিট বা শক্তি স্তর ততই বাড়বে। তাহলে পরবর্তীতে যত বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয় আমার পরমাণুর আকারটা তোমার কি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, তাই না? কেন? কারণ নিউক্লিয়াসের প্রোটন এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসের প্রোটন প্লাস নিউক্লিয়াসের বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কি পাবে, হ্রাস
পাবে। কারণ আগে ছিল তোমার কাছে, কিন্তু এখন যেহেতু প্রতিটা একটা একটা করে অরবিট বা কক্ষপথ বেড়ে যাচ্ছে, আমার মূল পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের থেকে আমার অরবিটে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে যাওয়ার ফলে আমার তোমার দেখা যাচ্ছে তাদের মধ্যে যে আকর্ষণটা ছিল, আমার আকর্ষণের পরিমাণে কিন্তু কমে যাচ্ছে। আকর্ষণের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, আমার পরমাণুর আকারটা তোমার কি হয়ে যাচ্ছে, কারণ আকর্ষণ থাকলেই তো আকর্ষণের ফলে শেষ অরবিটের ইলেকট্রনগুলোকে কাছে নিয়ে আসতো নিউক্লিয়াস, কিন্তু দূরত্ব বেড়ে যাওয়ার ফলে আকর্ষণ কমে যাচ্ছে। আর আকর্ষণ কমে যাওয়ার ফলে তোমার নিউক্লিয়াস থেকে শেষ অরবিটের দূরত্ব বেড়ে যাচ্ছে। এবং বেড়ে যাওয়ার অর্থটাই কি বলতো, পরমাণুর আকারও বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে ওই কথাটা বলেছি, নিউক্লিয়াসের প্রোটন এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ হ্রাস পাবে। আকর্ষণ যত হ্রাস পাবে, আমার তাদের মধ্যে তারা পরস্পরের দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার অর্থটা হচ্ছে তাদের মধ্যে দূরত্ব বাড়বে। তাই দূরত্ব বাড়ার অর্থটা হচ্ছে তাদের পরমাণুর আকারটা আগের চেয়ে বৃদ্ধি পাবে। তাহলে আমরা একই পর্যায়ে বলেছি, আকর্ষণ বেশি থাকার ফলে আমার পরমাণু নিউক্লিয়াস এবং শেষ অরবিটে ইলেকট্রনটা কাছাকাছি আসবে, মানে দূরত্ব কমবে। দূরত্ব যত কমবে, পরমাণু আকারটা তত ছোট হবে। কিন্তু আকর্ষণের পরিমাণটা যদি তোমার কমে যায়, কেন কমে যাচ্ছে, কারণ একই গ্রুপে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, একটা করে অরবিট বা কক্ষপথ কিন্তু আমার বেড়ে যাচ্ছে, তাই না? একটা করে অরবিট এবং কক্ষপথ বেড়ে যাচ্ছে। কক্ষপথ বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে যে আগের যে আকর্ষণটা ছিল, সে আকর্ষণটা কিন্তু তোমার হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার ফলে পরমাণুর আকারটা তোমার কি পাচ্ছে বলো তো, বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এতক্ষণ আমরা কথাগুলো বলেছি, ধাতব ধর্মের উপর আমরা কাজগুলো করেছি, অধাতব ধর্মের উপরে এবং অর্ধধাতু বা অপধাতুর উপরে কিন্তু আমরা কথা বলেছি। এবং লাস্টে কিন্তু আমরা আমাদের আজকের যে লেসন সেটা ছিল পরমাণুর আকারের উপর কিন্তু আমরা কথা বলেছি। আর পরমাণুর আকারের উপর কথা বলতে গিয়ে আমরা দুইটা পয়েন্ট কিন্তু উল্লেখ করেছি। একই পর্যায়ে জিনিসগুলো নিয়ে এসেছি, আর তারপরে আমরা একই গ্রুপের কথা নিয়ে এসেছি। কিন্তু আর একই পর্যায়ে আমরা দেখেছি পরমাণুর আকার কমবে, আর একই গ্রুপে দেখতে পাচ্ছি আমরা পরমাণুর আকারগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে সবাই বাড়িতে কিন্তু এই টপিকসটা ভালোভাবে অনুশীলন করবে। পাশাপাশি তোমরা কোনো সমস্যা হলে স্যার তোমাদের সাথে সবসময় তোমার থাকবে। আজ এই পর্যন্তই। আগামীতে আমি বাকি যে 3টা টপিকস রয়েছে, সেই 3টা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো।